জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। শেষ হলো ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। রোববার শেষ মুহূর্তের প্রচারণা চালান ভিপি সহ বিভিন্ন পদের প্রার্থীরা। এদিনও বেশিরভাগ প্যানেল প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি একপেশে আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে রোববার দুপুরে কলাভবন বটতলায় আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শপথে সর্বশক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন তারা। অন্যদিকে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আর জাল ভোট প্রতিরোধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবেন এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাশ শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করবে, পরিবারকে হুমকি দিবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে। আমাদের একটা আশঙ্কা যেটা সাধারণত দেখা যায় যে ক্যাম্পাস দুপুর হতে হতে এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে ঢুকে পড়ে এবং অনাবাসিক শিক্ষার্থী যারা এবং নারীরা যারা তারা দেখা যায় ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না। তো ফলাফল হিসেবে দলীয় যে ভোটাররা আছে তারা এখানে ওভার পাওয়ার করে ফেলে। 7 তারিখে প্রচারণার শেষ দিন আমাদের যে সহযোদ্ধারা, প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধারা, তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। আমরা গতকালকে বিএসআর সাথে বসেছি, বিভিন্ন বিষয়ে আলাপ করেছি যে ভোট কেন্দ্রে এখন হচ্ছে কি আগে ছাত্রলীগ একটা কৃত্রিম লাইন তৈরি করতে ভোট কেন্দ্রের মধ্যে, তবে এবার মনে হয়েছে নির্বাচন কমিশন তারা সিস্টেমেটিক্যালি একটা কৃত্রিম লাইন তৈরি করতে তারা যাচ্ছেন। জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে অথবা জাল ভোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে আমাদের লাইনে এসে দাঁড়ানোর জন্য। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ভোট কেন্দ্রের লাইনে, সেন্টারে বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। ডাকসু নির্বাচনের প্রচারণায় আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব সচেতন ছাত্র সমাজ। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, নিজ জাতি কিংবা বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে তাদের আদিবাসী হিসাবে উপস্থাপন করা রাষ্ট্রবিরোধী। আদিবাসী প্রচারণার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে কথিত জুমল্যান্ড কিংবা ভারতের সাথে যুক্ত করার গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করা হয়। ডাকসুকে আমরা বাংলাদেশের মিনি সাংসদ হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। সেই মিনি সাংসদে যারা দায়িত্ব পালন করবেন তারা যদি রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে থাকে তাহলে আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি? আমাদেরকে বারে বারে সংবিধান বিরোধী, বারে বারে আমাদেরকে আদিবাসী বলে যাচ্ছে, কিন্তু ওরা কি আমার কাছ থেকে কখনো জানার চেষ্টা করেছে যে আমরা কোন পরিচয় বাঁচতে চাই, আমাদের পরিচয়টা কি? আমাদের সকলের পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। এদিকে জাকসুতে শেষ সময়ের জনসংযোগ চালাচ্ছেন বিভিন্ন প্যানেল প্রার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের 24টি ডিপার্টমেন্ট পরীক্ষা থাকায় কিছুটা নিরুত্তাপ প্রচারণা। এদিকে দুপুরে 9 দফা নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। রোববার বিশ্ববিদ্যালয় জুড়ে লিফলেট বিতরণ করতে দেখা যায় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। জাকসু নির্বাচন প্রচারণা নিয়ে প্রার্থীরা জানায় 36টির মধ্যে 24টি বিভাগের পরীক্ষা থাকায় বেশ কিছু বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। এদিকে দুপুরে 9 দফা নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। ইশতেহারে সেশন জট নিরসনে প্রশাসনিক কার্যক্রম, অটোমেশন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা, জেন্ডার সমতা ও নারী নিরাপত্তা, প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা, বিশেষ চাহিদা সম্পন্ন ও সকল নৃগোষ্ঠীর অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন তারা। তবে নির্বাচনের মাত্র 3 দিন আগে ছাত্রত্ব না থাকার অভিযোগে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেন সমন্বিত শিক্ষার্থী জোট ও সংসপ্তক প্যানেলের প্রার্থীরা।
প্রভাবের জায়গা তো একটা রয়েই যায়, যেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানে একটা লোকবলের মানে একটা যে শো অফের একটা কালচার, সেই কালচারের কারণে আমরা অনেক জায়গায় ইনফেরিয়র ফিল করছি। ক্যাম্পাসের সামাজিক আন্দোলনগুলোতে যুক্ত ছিলেন সচেতন শিক্ষার্থী, তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা মূলত যে বার্তাটি দিতে চেয়েছি যে আমরা আসলে সবার জন্য হতে চাই, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থী সংসদ চাই, যেখানে আসলে আমাদের দ্বারা শিক্ষার্থীদের অধিকারগুলো রেইজড হবে এবং সেগুলো আসলে প্রচার হবে। শান্তিপূর্ণ ও পেশিবাদ মুক্ত ক্যাম্পাস গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত শিক্ষার্থী জোটের এই নির্বাচনী ইশতেহার সেই প্রতিশ্রুতিরই এক অনবদ্য দলিল। আমরা নির্বাচিত হলে ইশতেহারের চিহ্নিত মৌলিক প্রয়োজনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করব ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। মনোনয়ন জমা দেয়ায় ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। এদিন প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে নুরুদ্দিন আবির এবং জিএস পদে নাফিউল জীবনকে মনোনীত করে সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। এদিকে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। এই প্যানেলের ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ আর জিএস পদে ফাহিম রেজাকে মনোনীত করা হয়। শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ক্যাম্পাস শান্ত থাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আগামী 8 ও 9 তারিখ বাছাই শেষে 10 তারিখ প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়ে ওটা বলেছে যে ওটা গৃহীত হয়নি, এবং পরবর্তীতে যদি এরকম হতে হয় যে নিয়মতান্ত্রিকভাবে একাডেমিক বিভাগ, একাডেমিক ফ্যাকাল্টি এবং তারপর একাডেমিক কাউন্সিল হয়ে আসতে হবে। আমাদের যে একাডেমিক কাউন্সিলের পরে আমরা দেখছি আর কোনো এই ধরনের সম্ভাবনা নেই। আমরা আশা করছি আগামী 25 তারিখে রাকসু নির্বাচন হবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি অনেক চমৎকার। আপনারা দেখছেন যে ক্যাম্পাস পুরোপুরি শান্ত আছে এবং সকল শিক্ষার্থীদের মাঝে এই ভোট দেওয়া এবং প্রার্থী যারা তারা তাদের কম্পিটিশনের একটা খুব সহনশীল মানসিকতা আছে। সঙ্গত কারণে আমরা দৃঢ়ভাবে আশাবাদী 25 তারিখে নির্বাচন হতে যাচ্ছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে। 2014, 18 ও 24-এর ভোটের ভাবনা থেকে বেরিয়ে এসে ত্রয়োদশ নির্বাচনে পুলিশকে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। এবার পুলিশ নিয়োগে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে বলেন, এ সরকার যতদিন থাকবে পুলিশ লটারির মাধ্যমেই পোস্টিং হবে। একই অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, আগামী নির্বাচন পুলিশ বাহিনীর জন্য অগ্নি পরীক্ষা। পুলিশ বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়, এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু ইনশাআল্লাহ একেবারে ফেয়ার হয়েছে। একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টারও দেয় নাই, আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নাই। এই জন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন।
নির্বাচনী দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকেই বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের সময় এবং আগে পরে তথ্যের অবাধ প্রবাহ গুরুত্বপূর্ণ। সভায় অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকরা। নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। নির্বাচন ঘিরে কোনো সহিংসতা ঘটলে গণমাধ্যম যাতে তার পেছনের দায় ও দায়িত্ব খুঁজে বের করে প্রকাশ করে সেই অনুরোধ জানান মাহফুজ আলম। নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি পরামর্শ দেন তিনি। নির্বাচনকালীন সময়ে একই বিষয় যে আসলে আমাদের দরকার হচ্ছে আমাদের তথ্যের প্রবাহ। এখন সিটিজেন জার্নালিজমও একটা বিষয় হয়ে উঠছে, কিন্তু যারা মূলধারা গণমাধ্যম আছেন তাদেরও সক্ষমতার দিক থেকে বিচার করতে হবে যে যাতে সবগুলো আসনে এবং সবগুলো ইভেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে খবরাখবর যাতে দেশের নাগরিকরা জানতে পারে যে আসলে কি করতেছে। প্রশাসনের আশ্বাসে 6.5 ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের অন্তর্গত 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। বিকেল 5টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা সিলেট মহাসড়কের 2 পাশে অন্তত 40 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট হয়। পরে বিকেল 4:30টার দিকে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। এদিকে পাবনা 1 আসনকে পুনর্বহালের দাবিতে সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের মধ্যস্থতায় 2 ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন স্থানীয়রা। সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, দল নিবন্ধনের কাজ প্রায় শেষের দিকে। কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। এটি মূলত আইনের যে ভাষাটা সেটি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, সর্বশেষ আদমশুমারি, এই 3টা বিষয়কেই আইনের ভাষায় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি। বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। আসন্ন ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে। কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুরভিসন্ধিতে তারা সমর্থন করবে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী প্রচার অর্ধেক হয়ে যাবে। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের
সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নির্বাচনকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্রের মোকাবেলা করছে বাংলাদেশ। কেউ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে, কেউ দেশের ভেতর থেকে ষড়যন্ত্র করছে, কেউ ষড়যন্ত্র করছে সামনের নির্বাচনে পিআর চাই। তারা নিজেরাও জানে না পিআরের পদ্ধতি কতগুলি, পিআর কোন পদ্ধতিতে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়। আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে সরকারের পাশাপাশি বিএনপিও শক্ত হাতে দমন করবে। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। আমরা নিজেরা এবং আমাদের দলের সবাই এই শারদীয় দুর্গাপূজা উৎসবে শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় এবং সম্প্রীতি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব, সহযোগিতা থাকবে। শেখ মুজিব ভারতপন্থী হলেও ভারতের নির্দেশে চলতেন না, কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে এমনটাই জানিয়েছিলেন শেখ হাসিনার মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, লেখক ও গবেষক সদ্যপ্রয়াত বদরুদ্দিন ওমর। গেল 14 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে এই জবানবন্দি দিয়েছিলেন তিনি। রোববার প্রখ্যাত গবেষক বদরুদ্দিন ওমর ইন্তিকাল করায় ট্রাইব্যুনালে তার আর সাক্ষ্য দেয়া হবে না। ট্রাইব্যুনালের জবানবন্দিতে প্রয়াত বদরুদ্দিন ওমর আরও জানান, শেখ হাসিনা ও শেখ মুজিবের মুক্তিযুদ্ধের চেতনা মূলত একটি দলীয় ও ক্ষমতা কেন্দ্রিক একমুখী বয়ান, যা গণতন্ত্র ও সত্য ইতিহাসের বিপরীত। এছাড়াও শেখ হাসিনার 15 বছরে রাষ্ট্রীয় দুর্নীতি ও অর্থ পাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যা ব্রিটিশ ও পাকিস্তান আমলেও দেখা যায়নি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। রাজধানীর চাংখারপুলে আনাস সহ 6 হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানিয়েছেন। এ সময় মামলার 8 আসামি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপিকে দায়ী করেন আনাসের মা। শুরুতেই সন্তানের লেখা শেষ চিঠি আদালতের সামনে উপস্থাপন করেন শহীদ আনাসের মা। সাক্ষী দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, 5 আগস্ট চাংখারপুলে আনুমানিক 10:30টার দিকে যখন পুলিশ নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায়, তখন প্রাণ বাঁচাতে আনাস সহ আন্দোলনকারীরা নবাব কাটারা গলিতে আশ্রয় নেয়। সেখানে আনাসকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে একজন ফোন করে জানালে মিডফোর্ড হাসপাতালে গিয়ে আনাসের রক্তাক্ত দেহ দেখতে পান তারা। হাসপাতাল থেকে দেয়া ডেথ সার্টিফিকেটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে উল্লেখ ছিল বলেও আদালতকে জানান আনাসের মা। অন্যদিকে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষীদের জেরা করা হয়েছে। ওনার মা বারবার আমাদেরকে প্রশ্ন করেছে, আমি বলছি আপনারা তখন কি করেছেন? উনি বলছে যে একটা মা তখন কি করতে পারে, এটা কি বলা লাগে? তারপরে উনি বলেছেন, উনি চিৎকার করে দৌড়িয়ে গিয়ে স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকেন, এই বর্ণনা উনি দিয়েছেন। তারপরে ওনার সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায়, সেই রক্তাক্ত কাপড়ও ওনারা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। এই সন্তানের যে মৃত্যু সনদ এবং যে হাসপাতালে ভর্তির জরুরি বিভাগের টিকিট, এই দুইটি রক্তাক্ত অবস্থায় ছিল, সেটাও ট্রাইব্যুনালে দাখিল করেছেন এবং সেখানে লেখা ছিল যে সে গান শট ইনজুরিতে মৃত্যু হয়েছে এবং তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার নাশকতা ও রাজনৈতিক 5 মামলায় যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে 22 বছর 6 মাসের সাজা দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলায় ইসহাক সরকার রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইসহাকের আইনজীবী মামুন মিয়া জানান, জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। বর্তমানে তার বিরুদ্ধে 365টি মামলা বিচারাধীন রয়েছে। স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে
বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। এন্ট্রি পয়েন্টে কোনো অনিয়ম হলে গোটা সিস্টেমে তার প্রভাব থেকে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম বলেন, কমিশন ইতিমধ্যেই 5 বছরের রোডম্যাপ দিয়েছে এবং প্রতি বছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যিক ও অর্থনৈতিক সহ বিভিন্ন খাতে রপ্তানি বাড়ানোর উপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানীর এক 5 তারকা হোটেলে দেশের বাণিজ্যিক কার্যকারিতা বাড়ানো শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ সত্ত্বেও রপ্তানি বাজারে বাংলাদেশ টিকে থাকবে। একই সঙ্গে বাণিজ্য খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সরকারি ছাড়াও বিভিন্ন প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশে সুস্থ রাজনীতির চর্চা হলে অর্থনীতি আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুর্নীতির স্বজনপ্রীতি কম থাকলে আরও ভালো কিছু করা যেত বলেও মন্তব্য করেন তিনি। রেলের লোকোমোটিভ সম্পর্ক আছে, মানে রেল যে চলে ইঞ্জিনের সম্পর্ক। তো আমি যদি আজকে ওটা অর্ডার দিই তাহলে 2.5 বছর পরে আসবে। তো এখন আপনার যে সম্পর্কটা আছে সেটা তো 1.5 বছরে কেউ যদি আশা করেন যে কেন রেল ঠিক মতো চলতেছে না, তাহলে এটা তো একটু বুঝতে হবে। একটা সংস্কার প্রক্রিয়া টেকসই হওয়ার একটা বড় প্রিকন্ডিশন হচ্ছে যে এটার ব্যাপারে একটা কনসেনসাস থাকা উচিত। সকলকে সাথে নিয়ে যেটুকুন করা যায় সেটুকুনও যদি করে দিই তাহলে ওটা অন্তত টেকসই হবে। আমরা যারা করবো তো ভালোর জন্য কিছু করবো, কারণ ওরা কনভিন্স হবে যে ওরা চেষ্টা করেছেন, আপনি এটা কন্টিনিউ কেন করলেন না। তখন কি এই যে অগাস্টের যে আন্দোলন দেখছেন জুলাই মাসে, এই আন্দোলন তো ভবিষ্যতে আপনারা দেখবেন যদি আপনার মানুষের জন্য কাজ না করেন। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের পুরাতন 3 নম্বর কূপের নতুন স্তরে গ্যাসের সন্ধান মিলেছে, যেখান থেকে দৈনিক জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় 80 লাখ ঘনফুট গ্যাস। সিলেট গ্যাস ফিল্ডস সূত্র জানিয়েছে, ফিল্ডের পুরাতন 3 নম্বর কূপে সম্প্রতি নতুন স্তরে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। এতে আশাব্যঞ্জক ফলাফল মেলে এবং গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডে মোট 11টি কূপ রয়েছে। এর মধ্যে বর্তমানে 7টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এর আগে গেল বছরের ফেব্রুয়ারিতে 2 ও 9 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করার পর জনতা রোষানলে পড়ে অবরুদ্ধ হয় র্যাবের একটি দল। রোববার বিকেল 5টার দিকে বড়মী শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে একটি দোকানে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয় শ্রীপুর থানা পুলিশ। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে র্যাব 1-এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল মোশাররফ হোসেন নামে এক অটোরিকশা ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার দোকান থেকে অস্ত্র পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরে তাকে গাড়িতে তোলার চেষ্টা করলে সড়কে ব্যারিকেড দেয় স্থানীয়রা। তাদের অভিযোগ, অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে মোশাররফ হোসেনকে ফাঁসানোর চেষ্টা করছে র্যাব। পরে রাত 8টার দিকে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বল প্রয়োগ করে র্যাব সদস্যদের উদ্ধার করে যৌথ বাহিনী। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় 1.5 ঘণ্টার বৈঠকে সমঝোতায় পৌঁছেছে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও সুন্নি মুসল্লিরা। বিকেলে হাটহাজারী উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠকে উভয় পক্ষের 10 জন প্রতিনিধি নিয়ে মাদ্রাসা এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে হর্ন ও গান বাজনা নিষিদ্ধ করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে উভয় পক্ষের প্রতিনিধির সমন্বয়ে লিয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এদিকে সকাল থেকেই হাটহাজারীর পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক থাকায় 144 ধারার সময় বাড়ানো হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এছাড়াও ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এর আগে আলাদা সংবাদ সম্মেলন করে দুই পক্ষই একে অপরের উপর দায় চাপান। এছাড়া দুই পক্ষই মামলা দায়েরেরও হুমকি দেন। এই সমস্ত ঘটনা নিয়ে আসলে আমরা মর্মাহত। এই কারণে আমরা মুসলমান হয়ে নবী সাল্লামের যে জন্মবার্ষিকী আমরা উদযাপন করি, এটা কোনো নতুন নয়, এটা পুরাতন কর্মসূচি। আপনার ভালো না লাগতে পারে, এই হাটহাজারের মধ্যে তারা বারবার এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে। আমরা গতকালের যে ঘটনা সেটা হচ্ছে আমরা মানুষ জুলুসে আমরা আমাদের গাড়ি বহর নিয়ে মানুষ শহরে জুলুস অংশগ্রহণ যাচ্ছে, তাদের তো উচিত ছিল না যে মসজিদের 3তলা 4তলা থেকে গরম পানি নিক্ষেপ করে আমাদের ছেলেমেয়েদেরকে উত্তেজিত করা। কিন্তু ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন্নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল 7টা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা, উস্কানিমূলক স্লোগান, অশ্লীল নৃত্য ও কটূক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গেল 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। এ নিয়ে এলাকায় চলছিল উত্তেজনা। পরে শুক্রবার বিকেলে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ একটি পক্ষ। এরপর নুরা পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় 1 জন নিহত সহ আহত হন অর্ধশত। হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। এই ঘটনায় শুক্রবার রাতেই অজ্ঞাত 3500 জনকে আসামি করে মামলা করে পুলিশ। পরে গত রাতে 5 জনকে গ্রেপ্তার করা হয়। বগুড়ায় একটি ফিলিং স্টেশন থেকে ক্যাশিয়ারের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে তার সহকারীর খোঁজ মিলছে না, বন্ধ রয়েছে তার মুঠোফোন। পুলিশ জানায় গতরাতে শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে দায়িত্বরত ছিলেন ক্যাশিয়ার হিলাল ও তার সহকারী। মধ্যরাতে কোনো এক সময় হিলালকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় পাশ থেকে একটি ধারালো ছুরি জব্দ করা হয়। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে তার সহকারী রতন মিয়ার খোঁজ মিলছে না, বন্ধ রয়েছে তার মুঠোফোনও। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার সহ রতন মিয়ার সন্ধানে অভিযান চলছে বলে জানায় পুলিশ। নিহত হেলাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ভোলায় ইমাম হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম চরনাবাদ জামে মসজিদে এশার নামাজ শেষ করে বাড়িতে যান ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব আমিনুল হক। কিছু সময় পরই বিদ্যুৎ চলে যায়। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় তাকে। চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে জেলার সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে একটি মালবাহী গাড়ি এসো রোডের ঈদগাহের সামনে এলে এক প্রতিবন্ধী যুবক গাড়িতে ঢিল মারে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। পরে ছিনতাইকারী ভেবে আটক করে মারধর করে স্থানীয়রা। এতে ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। পুলিশ জানায়, জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এ ঘটনায় 10 জনকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরের দিকে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান।
পরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী গাড়ি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে গেল 2 দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক রিসার্চ সম্মেলন 2025। এডুকেশন ক্লাব এর আয়োজনে এই সম্মেলনে অংশ নেয় প্রায় 1300 শিক্ষক, গবেষক সহ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শেষ হয় প্রথম আন্তর্জাতিক রিসার্চ সম্মেলন। আয়োজকরা জানান, গবেষণাকে কেবল একাডেমিক অর্জনে সীমাবদ্ধ না রেখে সামাজিক উন্নয়ন, জাতীয় অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন। ডিভাইস আসক্তি, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি ও মানসিক চাপ নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়াতে ছাত্রদের জন্য 2 দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করল ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। রোববার দুপুরে ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ছাত্রদের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন তারা। আমাদের এখানে কেউ সেবা নেওয়ার সময় কোনো জটিল সমস্যায় ভোগেন অথবা আমরা যদি দেখি কারোর অবস্থা সিভিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, তাকে নিয়মিত কাউন্সিলিংয়ের প্রয়োজন হবে, তাহলে তারা আমাদের চিকিৎসকদের নিকটে আমাদের নির্ধারিত পদ্ধতিতে 1 মাসে আরও 3টি বিনামূল্যে কাউন্সিলিং নিতে পারবেন এবং এর জন্য ওই শিক্ষার্থীদের কোনো প্রকার টাকা পয়সা পেড করতে হবে না। শুরু হলো পৃথিবীর বিরল মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষ উপভোগ করেছে মহাজগতের এই দুর্লভ দৃশ্য। রোববার বাংলাদেশ সময় রাত 9টা 28 মিনিটে শুরু হওয়া চন্দ্রগ্রহণ চলবে সোমবার ভোর পর্যন্ত। টানা 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। গ্রহণের পূর্ণ মাত্রায় দীর্ঘ 82 মিনিট চাঁদ রক্তিম আভা ধারণ করবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাচ্ছে পূর্ব ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। তবে উত্তর আমেরিকা, ক্যারিও অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় 90% এলাকা থেকে দেখা যাচ্ছে না এই চন্দ্রগ্রহণ। সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান নেয় এবং পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে, তখনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। এই সময় চাঁদ গাঢ় লাল বা তামাটে রং ধারণ করে। নিজ নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাঙ্গন এড়াতে এবার পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গত মাসে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারান ইশিবা। এরপরই পদত্যাগের গুঞ্জন ওঠে তার। তবে এরপরও 1 মাস ক্ষমতা ছাড়তে রাজি হননি তিনি। তবে রোববার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানোর কিছুক্ষণ পরই পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী। গেল বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন শিগেরু ইশিবা। কঠোর অভিবাসন নীতি ও ট্যাক্স বাড়ানোর জেরে ক্ষমতার থাকাকালীন বিভিন্ন সময়ে ডানপন্থী বিরোধী দলের তুমুল বিতর্কের মধ্যে পড়তে হয় তাকে। শুল্ক ইস্যুতে বাণিজ্য উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে। এছাড়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা আছে ট্রাম্পের। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এরই মধ্যে অক্টোবর মাসে গিয়ংজু শহরে হতে যাওয়া বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ট্রাম্প ও তার উপদেষ্টারা। তবে সম্ভাব্য এসব বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি। এর আগে গত মাসে এক ফোন আলাপে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন শি জিনপিং। পাল্টা আমন্ত্রণও জানান ট্রাম্প। রাজধানীর তেজগাঁওয়ে কিয়া স্পোর্টেজ এর জমকালো উদ্বোধন ঘোষণা করল কিয়া বাংলাদেশ। গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে কিয়া স্পোর্টেজ এর উদ্বোধনী বৈশিষ্ট্য, অত্যাধুনিক নকশা ও স্বকীয়তা প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের অপারেশন ডিরেক্টর আশিক উন্নবী, মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাইন্যান্স আবু বকর, কিয়া চট্টগ্রামের হেড অফ অপারেশন মির্জা মোহাম্মদ আহসান রেজা, মেঘনা গ্রুপের হেড অফ মার্কেটিং
নাফিজ ইমতিয়াজ করিম ও মেঘনাকার ম্যানুফ্যাকচারিং লিমিটেড মার্কেটিং ম্যানেজার সাজ্জাদ চৌধুরী সহ আরও অনেকে। এশিয়া কাপ খেলতে রোববার দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে প্রথম ধাপে দেশ ছাড়েন লিটন দাস, মোস্তাফিজুর রহমান সহ 9 ক্রিকেটার। বাকি সদস্যরা উড়াল দেন সন্ধ্যার ফ্লাইটে। 9 সেপ্টেম্বর শুরু হয়ে এবারের এশিয়া কাপ চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। বি গ্রুপে তাদের অপর 2 প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের 19টি ম্যাচের মধ্যে 11টি হবে দুবাইয়ে, বাকি 8টি আবুধাবিতে। যাত্রা শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা জানিয়েছেন, কেবল অংশ নেওয়ার জন্য নয়, এবার ট্রফি জয়ের লক্ষ্য থাকবে টাইগারদের। এর মধ্যে প্রথম ধাপে রওনা হওয়া ক্রিকেটাররা আবুধাবি পৌঁছেছেন। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। দীর্ঘ 4 বছর পর পাকিস্তান সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এর মধ্যে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 12 অক্টোবর লাহোরে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটি দিয়ে উভয় দলই তাদের 2025-27 আইসিসি অল টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করতে যাচ্ছে। টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3টি করে টি-20 ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 28 অক্টোবর থেকে শুরু হবে টি-20 সিরিজ। এর পরের ম্যাচ 2টি হবে লাহোরে। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। দীর্ঘ 17 বছর পর এই মাঠে ফিরছে একদিনের ক্রিকেট। এর আগে 2008 সালে ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 342 রানে হারিয়ে সর্বোচ্চ রানের ব্যবধানে জয় রেকর্ড গড়ল ইংল্যান্ড। যদিও প্রথম 2 ম্যাচে জয় নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল টেম্বা বাভুমার দল। প্রথমে ব্যাট করে জো রুটের 96 বলে 100 ও জ্যাকব বেথেলের 82 বলে 110 রানের ওপর ভর করে 5 উইকেট হারিয়ে 414 রান করে ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথ 62, বেন ডাকেট করেন 32 রান। জস বাটলার ও উইলস জ্যাক্স অপরাজিত ছিলেন যথাক্রমে 32 বলে 62 ও 8 বলে 19 রান করে। 415 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারি ক্রিজে থিতু হতে পারেননি। নিয়মিত বিরতিতে মাত্র 20 ওভার 5 বলে সবকটি উইকেট হারায় পট্রিয়ারা। দক্ষিণ আফ্রিকার তুলতে পপারে মাত্র 72 রান। এখন শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।